আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার আপন জ্যাঠাতো ভাই 1971 সালের আগের ঘটনা। তো আমার সেই জ্যাঠাতো ভাই পাকিস্তানের সময় তো এত দেশ উন্নত ছিল না, তখনই আমার এই জ্যাঠাতো ভাই কলেজে পড়তো। সকালে চাউল ভাজা খেয়ে যেত কলেজে। 2 মাইল পথ দূরত্বে কলেজ। 2 মাইল মানে বর্তমানে তখন তো কিলোমিটার বাচ্চারা জানে, আমরা জানি 3 মাইলের উপরে, কি বলে 3 কিলোমিটারের উপরে পথ অতিক্রম করে হেঁটে হেঁটে যাইতে হইতো কলেজে। তো আমার সেই জ্যাঠাতো ভাই এইভাবে সকালে কলেজে যেত চাউল ভাজা খেয়ে, আবার সেই আসরের পরে আসতো হাইটা হাইটা, আইসা দেখতো দুপুরে রান্না করে নাই তার মা, কিন্তু সুজা বই নিয়ে আবার টেবিলে বসে যেত পড়তে। সুবহানাল্লাহ। তো সেই জ্যাঠাতো ভাই এইভাবে কষ্ট করে করে লেখাপড়া করতে করতে পাকিস্তান আমলে ডক্টর পাস করছে। সুবহানাল্লাহ। তো তার লেখাপড়ার মেধা, যোগ্যতা, ফলাফল, রেজাল্ট এত ভালো হয়েছে, যেই কারণে তখনকার পাকিস্তান সরকার এই বাংলাদেশে, আমাদের সেই ময়মনসিংহে বাড়ি, সেখান থেকে আপনার হেলিকপ্টার দিয়া পাকিস্তান নিয়েছিল তাকে, ওখানে ডক্টরেট পড়ার সুযোগ দেওয়ার জন্য পাকিস্তান সরকার নিয়ে গেছিল। সুবহানাল্লাহ। এখন বুঝেন, সকালে চাউল ভাজা খেয়ে গেছে, আইসা দুপুরে আসরের পরে আইসা দেখে খাবার রান্না হয়নি। সে কি করলো, আবার টেবিলে বসে যেত বই খাতা নিয়ে। সুবহানাল্লাহ। এইভাবে লেখাপড়া করে ডক্টরেট লাভ করছে। শেষে এই আমার জ্যাঠাতো ভাই আরো উন্নত লেখাপড়া করতে করতে সে নিউজিল্যান্ডে গেছে পর্যন্ত। সুবহানাল্লাহ। সেখানে যা বাড়ি করছে। তো আমার সেটি জ্যাঠাতো ভাই মারা গেছে, অবশ্য ইন্তেকাল করছে। তো তার ওয়াইফ এখনো সেই নিউজিল্যান্ডে আছে, তার ছেলে মেয়েরা ওখানে আছে। দেখেন কত কষ্ট করে লেখাপড়া করলো, করাতে কি হলো, তার জীবন সাফল্য হয়ে গেল। 2 নম্বর আরেকটি ঘটনা, বাংলাদেশে এমন ডাক্তারও আছে, MBBS ডাক্তার, সে লেখাপড়ার সময় নতুন প্যান্ট পরার যোগ্যতা ছিল না, তার মা বাপ কিনে দিবে এই ব্যবস্থাও ছিল না। সে বাজার থেকে পুরাতন প্যান্ট কিনে এনে ব্যবহার করত। সে বর্তমানে বিশাল এক ডাক্তার, সুনামধন্য ডাক্তার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত কষ্ট করলো এখন বুঝেন। সে তার এখন টাকার অভাব নাই, দৈনিক 1 লক্ষ টাকার বেশি ইনকাম দৈনিক। 3 নম্বর একটা ঘটনা শুনেন, পাকিস্তান প্রতিষ্ঠাতার অগ্রনায়ক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যার নাম, এই বেচারা লেখাপড়ার প্রতি এত মনোযোগী ছিল। সুবহানাল্লাহ। সে লেখাপড়া করা অবস্থায় একটা বদ্ধ অভ্যাস ছিল, সিগারেট খাইতো। ধরেন একটা সিগারেট ধরাইছে বাম হাতে, 2 টান দিল, দেওয়ার সাথে সাথে আবার বই পড়তো। এই যে বই পড়তেছে, সিগারেট কিন্তু হাতে, বই পড়তে পড়তে এই জ্বলন্ত সিগারেট জ্বলে শেষ হয়ে আঙ্গুলে লাগলে পরে খবর হইতো, পরে ধিম করে ফেলা দিত। সুবহানাল্লাহ। দেখেন কত মনোযোগ ছিল। এবং আরো অনেক ঘটনা, যেমন মনে করেন, আমি একটা ঘটনা বলতেছি। এক দার্শনিক হয়েছিল লেখাপড়া করতে করতে, বাচ্চাকালে মাগরিবের পর পড়তে বসা মার কাছে পানি চাইছে, আম্মা পানি দাও। মা অবাক হয়ে গেছে, আমার ছেলে পড়তে বসে পানি চাইলো, তার তো লেখাপড়াতে মনোযোগ নাই, আমার তো সমস্ত প্ল্যান প্রোগ্রাম স্বপ্ন বিফল হয়ে যাবে, আমি এই ছেলের পিছনে কোথায় কষ্ট করতেছি, আমার ছেলে তো মানুষ হবে না। পড়তে বসে গেছে, লেখাপড়া করতেছে, এর মধ্যে পানি পিপাসা লাগলো, তা সে এটা অনুভব করলো কেমনে, আমার ছেলের পিছনে আমি কোথায় কষ্ট করতেছি, পানি পিপাসা টের পাবে কেন, খোঁজ পাবে কেন। তখন দেখেন এই সন্তানের মা পরীক্ষা করলো, কি, গ্লাসের মধ্যে আধা গ্লাস সরিষার তেল দিয়া বলছে, এ নাও পানি।
টেবিলে দিয়ে আসছে, ডক 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 করে পানি খেয়ে আবার পড়তেছে। সুবহানাল্লাহ, মা প্রমাণ পেয়ে গেছে যে আমার এই ছেলেই মানুষ হবে একদিন। সেই জন্য ছাত্রছাত্রীকে আমি বলতে চাই, তোমরা যদি এইরকম মনোযোগ দিয়ে লেখাপড়া না করো, কখনো মানুষ হতে পারবে না, কখনো সুমানুষ হতে পারবে না, মায়ের ধন্য সন্তান হতে পারবে না, বাবার ধন্য সন্তান হতে পারবে না। এরকম মনোযোগ দিয়ে যদি তোমরা লেখাপড়া না করো, সেই জন্য আমি বলবো ছাত্রছাত্রীদেরকে, তোমরা মোবাইল নেশা টোটালি মন থেকে ছেড়ে দাও। আচ্ছা, মোবাইল দেখলে কি হবে তোমাদের? এইসব গেমস গুম দেখে কোনো লাভ আছে? যারা মোবাইল বানাইছে এরা কি মোবাইল দেখার পর পরে এইসব গেমস গুম দেখার পর তারা কি টাকা পাঠাই দিবে? এই নাও, তুমি এতক্ষণ মোবাইল দেখছো, নাও তোমারে 10 টাকা দিলাম। অতএব ছাত্রছাত্রীদেরকে আমি বলবো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, দেশের ধন্য নাগরিক হও, আর আসলেই হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।